হ্যালো সবাইকে, কেমন আছো? এখন বাজে ভোর কটা বাজে? 5:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি, উঠে দেখলাম বাইরের এই অবস্থা। মোটামুটি কুয়াশাচ্ছন্ন একটা সকাল। হ্যাঁ, তবে এই সকালের হাওয়াটা গায়ে লাগানো ভীষণ ভালো। একটু কান টান ঢেকে যখন যাই মেয়েকে দিতে, ওকে তো মোটামুটি ভালো করে মুড়িয়ে নিয়ে যাই নাক কান টান ঢেকে। নাকটাও টুপি আছে, ওই হালকা করে নাকটাও একটু ঢাকে। এক ধরনের টুপি আছে না, ওকে হনুমান টুপি বলে, তো ওই টুপিগুলো পরিয়ে নিয়ে যাই। আর গতকাল রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওর জন্য একটু আটা ছিল ঘরে, পাতলা পাতলা করে বেলে লুচির আকারে। আর তার সাথে ভেজ মোমো করে দিয়েছিলাম, সয়াবিন কিমা করে। সয়াবিন আর ঘরে ছিল বাঁধাকপি, গাজর, এই সমস্ত দিয়ে। সেটাই সকালে উঠে তোমার একটু সেদ্ধ করে দিলাম, মানে ভাপিয়ে দিলাম যেভাবে করে আর কি, দিয়ে একটু সস দিয়ে দিলাম। ব্যাস, স্কুলের টিফিন কমপ্লিট। তারপরে মেয়েকে রেডি করালাম, নিজে রেডি হলাম, ফ্রেশ হলাম, বেরিয়ে পড়লাম। এবার দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কি পরিমাণে কুয়াশা পড়েছে। হ্যাঁ, তবে এটা কিছুই নয়, যদি অনেক শীত পড়ে তখন কিন্তু আরো কুয়াশা পড়ে পুরো অন্ধকার হয়ে যাবে। এই সকালবেলাটা না, রাস্তাঘাট দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যারা গ্রামে থাকো তারা এই সকালবেলা উঠে একদম একটা ভেজা ভেজা শিশির ভেজা একটা ওয়েদার পায়। আর চারিদিকে একটু অন্ধকার কুয়াশাচ্ছন্ন, আর গাছে গাছে ফুল ফুটে থাকে। ভীষণ ভালো লাগে মাঠঘাটগুলো, সবজিগুলো দেখতে। যাক, এদিকে দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর তারপরে ওকে স্কুল দিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে যেই না একটু রেস্ট নেব বলে বসেছি, ইনি এসে আমার পায়ের ওপর শুয়ে পড়েছে। এনাকে এখন একটু আদর করো, এখন ইনি ঘুমাবে, আমাকে এখানে বসে থাকতে হবে। তো আমি বললাম, তোর কাছে বসে থাকলে তো হবে না, আমাকে ঘরের কাজ করতে হবে। তারপরে আবার বুঝলো, বুঝে আমি আবার সরে গেলাম, ও আবার একা একা গিয়ে শুয়ে পড়লো। ওরা না বোঝে, জানো তো। মানে আমি সত্যি কথা বলতে গেলে, যদি বলো মানুষের থেকে ওরা বেশি আপন হয়। তোমার কষ্ট হবে যখন, তখন আমার যখন মাঝে মাঝে কষ্ট হয় বিভিন্ন কারণে, যখন একা একা ধরো কাঁদছি বা কোনো কিছু, হয়তো মানুষ মাত্রই মন খারাপ হয়। কেউ বুঝতে পারুক আর না পারুক, ও ঠিক বুঝতে পারে। ও ঠিক আমার সমস্ত কষ্টের সঙ্গী হয়। তো এদিকে দেখো আবার একটু ছাদে আসলাম বাড়ি এসে। ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের গাছে কি কি সবজি হয়েছে। আর এইটা যত সম্ভব তোমার পালং শাকের গাছ উঠেছে। আর একটা দেখালাম, ওটা লাল শাকের গাছ উঠেছে। যাক, ভালোই হয়েছে। তারপরে কানটা একটু ঢেকে নিলাম। আস্তে আস্তে বাড়িতে সিঁড়ি দিয়ে যখন উঠি তখন গরম লেগে যায়। তারপরে বাড়িতে এসে আর বসিনি। ভাবলাম যে তাহলে এদিকের কাজগুলো সেরে নিই। এই ঘরের মধ্যে ঝাঁটা ছিল, সেটাকে বের করে নিলাম। আর এবার ছাদটাকে ঝাড় দেব। ছাদটা না বেশ ভালোই নোংরা হয়েছে, ওই মা গাছে মাটি দেয় তো, তো ঝাড় দেওয়া হয়নি ঠিকঠাক। তো ভাবলাম যে না, একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নোংরাগুলো একটা জায়গায় জড়ো করে তুলে রাখি। আর এই ঝাঁটাটা তো সেভাবে অতটাও ভালো না, মানে কোনো রকমে একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তো ঝাড় দিতেই পারছিলাম না। তারপরে ওটাকে আবার একটু ঠিকঠাক করে নিলাম। ঠিকঠাক করে দেখো কত নোংরা উঠছে। এরকম আমার ছাদে কখনোই নোংরা থাকতো না, আমি তো সবসময় পরিষ্কার করে রাখতাম। তো এখন এত গাছ হয়ে গেছে না, এদের যত্ন করে এদের সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া মানে অসম্ভব ব্যাপার হয়ে যায়। যাই হোক, সবসময় ছাদ পরিষ্কার করে রাখাও যায় না, তারপরেও যতটা সম্ভব করে রাখি, আমি করি নয়তো মা করে। আর এনাদের সংখ্যা প্রচন্ড বেশি হয়ে গেছে ছাদে, মানে অনেক হয়ে গেছে। মাকে তো বলি তুমি আর গাছ করবে না, মাও মাঝে মাঝে রেগে বলে আর করবো না, আর গাছ আনবোই না। তারপর আবার দেখি কোনো না কোনো গাছ নিয়ে হাজির। এবার আমারও তাই হয়। এই যে শীত এসছে, বিভিন্ন ধরনের ফুল গাছ দেখে শুধু মনে হয় এটা কিনি সেটা কিনি। হ্যাঁ, তবে শীতের ফুল গাছ লাগিয়ে শান্তি। কারণ শীতকালে ওই যে সুন্দর সুন্দর রঙিন ফুলগুলো তুমি লাগাবে, ওরা কিন্তু তোমাকে নিরাশ করবে না। পুরো গাছ ভর্তি করে ফুল দেয়, এত সুন্দর ফুল ফোটে, মানে বলার। তো যাক, এদিকে উজ্জ্বল এখনো শুয়ে রয়েছে। আমি যেই দরজাটা খুলেছি ও আমাকে বলছে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করো, প্রচন্ড হাওয়া আসছে। মানে এই শীত আসলো কি, আমাদের ঘরের দরজা জানলা যেখানে যা ফাঁকা ফুঁকো আছে সব বন্ধ করে রাখতে হবে। তো আমি বললাম আমাকে একটুখানি সময় দাও, 2 মিনিট, আমি ঘরটা একটু ঝাড় দিয়ে বেরিয়ে যাচ্ছি। তারপরে বললো যে ঠিক আছে, আমাকে যাওয়ার সময় কিন্তু দরজা বন্ধ করে রেখে যাবে। তো আমি আবার দরজাটা বন্ধ করে রেখে আসলাম। আর এখনো কিছুই ঘরের কাজবাজ সেভাবে করা হয়নি। তবে হ্যাঁ, বাসনটা অবশ্য মেজে রেখেছিলাম রাতে। বাসন মেজে রান্নাঘর গুছিয়ে রেখেছিলাম, আর ফ্লোরটাও ক্লিন করে রেখেছিলাম, মানে রান্নাঘরের আর কি।
কিন্তু তারপরে ওই সকালে উঠে যা হয়, আবার একটুখানি ক্লিন করতে হবে, আবার একটু ঝাড় দিতে হবে, আবার একটু মুছতে হবে, এটাই যা। হ্যাঁ, রান্নাঘরটা পরিষ্কার করে রাখলেও আর কোনো জায়গা পরিষ্কার করে রাখতে পারিনি, কারণ হয়ে ওঠে না, সম্ভব হয় না সত্যি বলতে। মাঝে মাঝে মনে হয় যে রাতে ঘরদোরগুলো একটু মুছে গুছিয়ে রেখে দিই, সকালে অতটা তাড়াহুড়ো থাকবে না, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। যাক, রান্নাঘরটাকে আবার একটু মুছে নিলাম, আর ওদিকে তোমার বাসনগুলো তো মাজা হয়ে গেছে, ওগুলো পরে গোছাবো, কারণ এক এক করে না করলে না হবে না। ঘরদোরটা ঝাড় দিয়ে মুছে নিলে তারপরে অনেকগুলো কাজ কমে যায়। তো ঘর দরজা সব ঝাড় দিয়ে নিলাম, সিঁড়ি সব মানে ঝাড় দিয়ে মুছেছিলাম, সেগুলো আর অত দেখালাম না তোমাদের। আর এবার নিচে চলে এসেছি। নিচে এখনো মা ওরা ওঠেনি, যদিও ঘুমাচ্ছে, কারণ কোয়েল অনেক রাত পর্যন্ত বই পড়ে, তো মাও জেগে থাকে, কোয়েলও জেগে থাকে, যে কারণে ওদের সকালে উঠতে একটু লেট হয়, 12টা 1টা 2টো পর্যন্ত বই পড়ে। পরীক্ষা তো এসেই গেছে, মানে শুরু হয়েই গেছে, অলরেডি এসে গেছে কি। আর এই তো পরীক্ষা এবছর শেষ হলে পরের বছর মাধ্যমিক, ভীষণ সিরিয়াস হতে হবে, তো যে কারণে নিজেদের কথাগুলো মনে পড়ে যায় এই সময় আসলে। তো যাক, আর দিদিভাই তো আছে, জানো দিদিভাই এসছে, তো দিদিভাইও ঘুমাচ্ছে। আর এদিকে সকালবেলা দেখলাম এসে নিচে ওদের কিছু বাসন জমেছিল, আসলে নিচে বাসন বলতে ওদের যে খায় যে থালাগুলো বাটিগুলো সেগুলোই আর কি জমে, আর এক্সট্রা কোনো বাসন হয় না। তো সেগুলোই ভাবলাম তাহলে এসছি যখন একেবারে মেজে দিয়ে যাই, কারণ ওরা কখন উঠবে, মা কখন উঠবে তার তো ঠিক নেই। তো এসছি যখন একেবারে মেজে টেজে দিয়ে যাই। ভেবেছিলাম বারান্দাটা মুছে দিয়ে যাব, কারণ ঘরে তো এখন দরজা বন্ধ। তো তারপরে ভাবলাম যে বারান্দা যদি আমি ঝাড় দিয়ে মুছি, তারপরে আবার ওরা উঠবে, আবার বিছানা ঝাড়বে, আবার ঘর ঝাড় দেবে, সেই আবার বারান্দা নোংরা হবে, তাতে আমার এক্সট্রা করে খাটার কোনো লাভও নেই, আর মানে কিছুই হবে না, লাভ হবে না। তো যে কারণে আর কিছু করলাম না, এদিকে বাসনগুলো মেজে দিয়ে গেলাম, ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে তারপরে জলটা ভরে নিলাম, ব্যাস আমার ওপরের কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। তারপরে একটু শান্তিতে না চা খাওয়া যায়, এটাই হচ্ছে কথা। মানে সকাল সকাল কাজগুলো করে নেওয়া মানে একটু 10-15 মিনিট যদি সময় পাও, তার থেকে একটু বেশি সময় পাবে কাজগুলো হয়ে গেলে। আর এদিকে সিঙ্কটা দেখলাম একটু নোংরা হয়েছে, নোংরা বলতে ওই মোটামুটি প্রতিদিনের যা নোংরা হয় সেইটুকুনি নোংরা হয়েছিল, সেটাই আর কি মুছে দিচ্ছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। সাদা টাইলস তো, আর সত্যি কথা বলতে আমার নিচের এই কিচেনের টাইলসগুলো ভীষণ পছন্দের, কিন্তু আমি যখন গেছিলাম কিনতে এই ধরনের টাইলস আমি পাইনি, যে কারণে উপরে আমাকে ওরকম নিতে হয়েছিল। হ্যাঁ, উপরেরটা অবশ্য খারাপ না অতটা, কিন্তু নিচেরটা একদম প্লেনের মধ্যে, তো সাদা বেশ ভালো লাগে আমার একটু সাদা জিনিসগুলো। আর নিচের বাসনগুলো জল ঝরতে রেখে দিয়ে আসলাম একটা কাপড় পেতে, তারপরে আসলাম উপরে। উপরে এসে এবার উপরের কাজ, কাজ বলতে তোমার ওই বাসন টাসনগুলো একটু গুছিয়ে গেছে নেওয়া, এই আর কি, তার মধ্যে জামা কাপড়ও চেঞ্জ করা। আর এবার দেখো তোমার বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, যার যেখানে জায়গা তাকে সেখানে রেখে দিচ্ছি। আর বাসন যখন মাজি তখন জলটা না ঝরতে রেখে দিই, কিন্তু মাঝে মাঝে জল ঝরে না, 2-4টে বাসনের মধ্যে জল থেকেই যায়, তো যে কারণে আমার আবার সেই বাসন জল ঝেড়ে তারপরে আবার রাখতে হয়। তো দেখো কিছু কিছু বাসনের মধ্যে যেমন জল রয়েছে, সেগুলোকে জল ঝেড়ে ঝেড়ে তারপরে রাখতে হচ্ছে, না হলে এগুলো আমার সমস্যা হবে, অসুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছ চামচ হাতা খুন্তি যেগুলো রাখি, সেগুলো আগের দিন রাতে বের করে সব জায়গা মুছেছি ভালো করে কলিন দিয়ে, মুছে তারপরে আবার রেখেছি সবকিছু। যখন হাতে এক্সট্রা একটু সময় পাই তখন এই কাজগুলো করে রাখি, কারণ সব সময় তো সম্ভব হয়ে ওঠে না। আর এদিকে আবার দেখো আলু আর পেঁয়াজ কলি কাটছি, এখন বাজারে পেঁয়াজ কলি যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলো বেশ ভালো। আর কদিন পর যখন পেঁয়াজ কলির থেকে মানে পেঁয়াজ বেরিয়ে যাবে, তখন না ওগুলো খেতে অত ভালো লাগে না, বিশেষ করে আমি আর উজ্জ্বল, আমারও ভালো লাগে না, উজ্জ্বলেরও অত ভালো লাগে না। ও তো বলে যে ঘাস পাতা খাচ্ছি, এবার আমারও ওরকম মাঝে মাঝে মনে হয়, মানে শক্ত শক্ত লাগে, কেমন একটা ঘাস ঘাস লাগে। কিন্তু এখন এই যে পেঁয়াজ কলিগুলো, এগুলো খেয়ে শান্তি, এগুলো তুমি যে কোনো তরকারি সবজির মধ্যে দিয়ে খেতে পারবে, ভাজা খেতে পারবে, তারপরে চচ্চড়ির মধ্যে খেতে পারবে, এমনকি মাছের ঝোলের মধ্যেও দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে ভাবলাম যে পেঁয়াজ কলি আলু ভাজা করি। আর এমনিতে রান্না করার মতো আছে অনেক কিছুই, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তো সকালবেলা তরিজুত করে আর কিছু করে উঠতে পারিনি, এইটাই শর্টকাটে ছিল, এটাই করলাম। প্রথমে তো ভাবছিলাম আলুর তরকারি করব, তারপরে ভাবলাম আলুর তরকারি করলে দিদিভাই আর মা যদি না খায়, তারপরে ওই জন্য আবার চিন্তা ভাবনা করে পেঁয়াজ কলিটাকেই ভাজা করলাম। ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর 1-2টো শুকনো লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা ঘরে বারণ, তো আজকে আনতে হবে, না হলেই হচ্ছে না। আর এদিকে দেখো এবার একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। না, ভাবছি চাপাটা না
অল্প সময়ের জন্য দেব, কারণ না হলে জল বেরিয়ে গেলে আবার আলুটা সেদ্ধ হতে চাইবে না। সেদ্ধ না মানে পুরো সেদ্ধ ঠিকই হবে, কিন্তু পুরো গায়ে লেগে লেগে যায়, মানে কেমন একটা খিচুড়ি খিচুড়ি ভাব হয়ে যায়, আলুটা ছাড়া ছাড়া ভাজা হয় না। আর আমার ওই ছাড়া ছাড়া ভাজা খেতে বেশি ভালো লাগে। তো ওই জন্য একটু ঢাকা দিয়ে একটু মানে গ্যাসটা জোরে দিয়ে দিয়ে তারপরে ভাজছি, যাতে জলটাও না বেরিয়ে যায় আর ভাজাটাও সুন্দরভাবে হয়ে যায়, আবার এদিকে পোড়াও না লাগে, বুঝেছো? সব দিকে মেনটেন করতে হবে। তারপরে ওদিকে ভাজা বসিয়ে দিয়ে আর দেরি করলাম না, ঝটপট করে রুটিটা করে নিচ্ছি। রুটি করে তারপরে এক্সট্রা যে বাসনগুলো হবে সেগুলো মেজে নিলেই আমার সকালের কাজ কমপ্লিট। তারপরে যাব উজ্জ্বলবাবুকে ওঠাতে। বলো, কাজের শেষ নেই আমাদের, তাই না? সেই সকাল ভোর থেকে উঠে একটার পর একটা কাজ। যাদের হাজবেন্ডরা অফিসে যায় তাদেরও এক কাজ, আর আমাদেরও এক কাজ। আমাকেও ভোরবেলা উঠতে হয়, মেয়ের জন্য টিফিন রেডি করতে হয়। তারপরে আবার এদিকে উজ্জ্বলের কাজ তো রয়েছেই, তারপরে ঘরের যাবতীয় সমস্ত কাজ তো আমাকে করতে হচ্ছে। হ্যাঁ, তবে একটাই কথা বলবো, কাজ থাক যা থাক জীবনে, খুশি মনে তুমি যদি সেটা করতে পারো তাহলে জীবনটা অনেকটা সহজ হবে, না হলে জীবন সব থেকে কঠিন, তার থেকে কঠিন আর কষ্টময় জীবন কিছু হবে না। তো আমি সবসময় চেষ্টা করি সবকিছু সহজভাবে নেওয়ার, আর যখন খুব হাঁপিয়ে পড়ি, ক্লান্ত হয়ে যাই, তখন উজ্জ্বলকে বলি আজকে সেদ্ধ ভাত খেয়ে নাও। এটাই হচ্ছে এর মানে সলিউশন, আর কিছু করার নেই। মাঝে মাঝে যখন আমার খুব হাঁপিয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়, সেদিন সকালের সব কাজবাজ করে বলি যে আজকে দুপুরে আর রান্না করব না, আজকে দুপুরের সমস্ত কিছু দিয়ে সেদ্ধ ভাত খাবো, আমি একটু ঘুমাবো। তো সেদিন একটুখানি রেস্ট নিয়ে নিই, কারণ শরীরটাকেও রেস্ট দিতে হবে, না দিলে হবে না। জোর জবরদস্তি করার চেষ্টা করি ঠিকই, কিন্তু মাঝে মাঝে একটু রেস্টের প্রচন্ড দরকার হয়ে পড়ে আমাদের সবার জীবনে। তো সেই রেস্ট থেকে মানে রেস্ট নিতে কেউ কেউ আমরা বাবার বাড়ি চলে যাই, কেউ কেউ কোথাও ঘুরতে চলে যাই, আবার কেউ কেউ নিজের বাড়িতে থেকে রেস্ট নিই। তো এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, আর ওদিকে রুটিও হয়ে গেছে, সকালের খাওয়া হয়ে গেছে। আর সকালের খাওয়ার পর যে সমস্ত কাজবাজ ছিল সেগুলোও হয়ে গেছে। উজ্জ্বলবাবু এসে গেছে ওর জায়গায়, ও এখন ওর কাজ করছে। তারপরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে, রান্না তো করতে হবে। তো আজকে যেমন দেখো এক তরকারি ভাত করছি, কারণ আজকে না আর ইচ্ছা করছিল না কিছু করতে। ফুলকপি ছিল ঘরে, আর দিদিভাই আসলে দিদিভাই মাছ খেতে চায় না, যে কারণে আমি কি রান্না করব বুঝে উঠতে পারি না, মানে মাছ করলে না খেতে চায় না। তো সেই কারণে আবার ভাবলাম যে তাহলে ফুলকপি আলু দিয়ে একটু কষা কষা তরকারি করি, তাহলে হয়তো খাবে, ভালো লাগবে খেতে। তো এদিকে আলু কেটে নিচ্ছি, যাতে দুবেলা হয়ে যায় আর একটু তরকারিটা মাখা মাখা হয়। আলু না দিলে ভালো লাগে না ফুলকপি আলু, হ্যাঁ ভালো লাগে অবশ্য, কেন ভালো লাগবে না, ভালো লাগে, কিন্তু একটু অন্যরকম ভাবে করব। তো যাই হোক, দেখো এদিকে আলুটা কেটে নিলাম, আর এদিকে এবার টমেটো কেটে নিচ্ছি। দুটো টমেটো নিয়েছি বড় সাইজের। তো টমেটোটা কেটে আর এদিকে এবার আদা কাটবো, মানে আদা ছাল ছাড়াবো। তো আদা জিরে লঙ্কা বাটা এই দিয়ে আর কি রান্নাটা করব। আর শিলে মশলা বাটতে হবে, একজন আমাকে কালকে কমেন্ট করেছিলে তোমার মানে মশলা বাটার মিক্সচারটা কি হলো। তো ওটা আমার না ওই যে বাটিটা ফুটো হয়ে গেছে, মানে চলতে চলতে হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গেছে, ওটা দিয়ে জল পড়ে। তো ওটা ঠিক করে নিয়ে এসছে দাদা, ওটা দিয়ে পরের ব্লগে দেখতে পাবে। আজকের যে ব্লগ পর্যন্ত খারাপ ছিল, পরের ব্লগ থেকে অবশ্যই ঠিক হয়ে গেছিল। মাঝে মাঝে হয় ওর একটু রোগ চাপে, তারপরে আবার দোকানে নিয়ে গেলে আবার ঠিক হয়ে যায়। আর সবকিছুরই ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। আর এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতে আজকে চালটা না একটু কম দিয়েছিলাম, কারণ গতকাল রাতের অনেকটা ভাত বেঁচেছিল। আর আমি ভাত তো ফেলে দিই না, ভাত যখন একটু বেঁচে যায় ফ্রিজের মধ্যে রেখে দিই, ভাতের মধ্যে ভাত দিয়ে ফুটিয়ে নামিয়ে নিই, একদম যেকে সেই ভাত। আর শীতকালের ভাত তো কিচ্ছু হয় না, তো সেইভাবেই থাকে। হ্যাঁ অবশ্যই এটা প্রতিদিন কন্টিনিউ চলে না, যেমন আজকে ভাতের মধ্যে ভাত দিয়েছি, আজকে ভাতটা বিকেলের মধ্যে শেষ করে ফেলবো, এই ভাতটা আর বাসি করব না। তো এইভাবে করি, কারণ প্রতিদিন যদি একই বাসি ভাতের মধ্যে বাসি ভাত দিয়ে থাকি তাহলে আবার শরীর খারাপ করবে। আর যদি দেখি অনেক বাসি ভাত পড়ে রয়েছে, সেটা হয়তো আমি গরম করে খেয়ে নিই, সেটা আবার ওদের দিই না। তো এদিকে দেখো ফুলকপিটাকে ভালো করে ভেজে নিলাম, আর এবার যে বাকি ফুলকপিগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় কটা ফুলকপি আছে, 3টে না 4টে ফুলকপি আছে, মানে ছোট সাইজের। এখন তো সেই ছোট ছোট সাইজের ফুলকপিগুলো পাওয়া যাচ্ছে না, মানে মিডিয়াম সাইজের, ওগুলোতে পোকা কম। বেশ এখনকার ফুলকপিগুলো খেয়ে একটু শান্তি, চিন্তামুক্ত। আর এদিকে দেখো এবার তেলের মধ্যে ফোড়ন দিলাম জিরে তেজপাতা, আর দিয়ে দিলাম টমেটো। এবার আদাটাকে না কুচি করে নিয়েছিলাম, লঙ্কাটাকেও চিড়ে নিয়েছিলাম, মানে আজকে শর্টকাট
কাট প্রসেস অ্যাপ্লাই করেছি, আর শিলপাটাও আজকে বাটিনি। তো বোঝা যাবে না, তরকারি যখন রান্না হয়ে যাবে তখন কোনো অসুবিধাই হয় না, একদম লঙ্কারও খোঁজ পাওয়া যাবে না, আর আদার তো খোঁজ পাওয়াই যাবে না। আর এবার টমেটোটাকে ভালো করে গলিয়ে নিলাম, সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুটা। ভাজা আলুটা দেওয়ার পর ব্যাস, এবার ফুলকপিটাকেও দিয়ে দিলাম। ফুলকপিটাকে ভাজার পর যে এক্সট্রা একটু জুস থাকে সেটাকেও দিয়ে দিলাম ভালো করে। তো এবার ভালো করে নাড়া মানে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। দেখো ভালো করে মিশিয়ে নিলাম, ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর আমার সত্যি কথা বলতে ফুলকপি তরকারি খেতে ভীষণ ভালো লাগে। ফুলকপি বাঁধাকপি মানে ভীষণ নয়, ভালো লাগে, মোটামুটি ভালো লাগে। আর আমার বর বেশি ভালোবাসে খেতে। হ্যাঁ, তবে অবশ্যই এর মধ্যে একটু বড়ি দিলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, সেটা আজকে মিসিং। এর মধ্যে যদি মাছের তরকারি হতো তাহলে দিতাম, ভালো লাগতো। তো দেখো রেডি হয়ে গেছে। এবার এটা ঝোলটা আরেকটুখানি শোকাবো, ব্যাস তারপরে নামিয়ে নেব। তারপরে ইনি এসেছিল আমাদের, দেখো এসে দেখছে ক্যামেরার মধ্যে কাকে দেখা যাচ্ছে, ধরতে যাচ্ছে, তাকে আদর করতে যাচ্ছে, কত রকমের কথা। ও আসলে না পুরো মনটাই একদম আলাদা হয়ে যায়, ভালো লাগে। দেখো মা আজকে বানিয়েছে জলপাইয়ের আচার, মানে এত দারুণ সেন্ট বেরোচ্ছে ভাজা মশলাটা দিয়ে, মনে হচ্ছে আচার তৈরি হয়ে গেছে, মানে এরকম গন্ধ বেরোচ্ছে, এখনই খাওয়া যাবে। কিন্তু এটাকে একটু রোদে দিতে হবে না মা? না, কিচ্ছু করা লাগবে না, এইভাবে খাওয়া যাবে? হ্যাঁ এইভাবে রেখে দাও, কিছুদিন পরের থেকে খাওয়া যাবে। কেন এখন তো ইয়েগুলো তো কাঁচা, মাসখানেক তো আর 15 দিন লাগবে। মানে এগুলো একটু নরম হবে তেলের সাথে এরকম মিশবে। এই আচার সবাই করে না, এইভাবে করে না। অতিরিক্ত মশলা দিলে আচার ভালো লাগে না। এরকম ভাবে করে খেয়ে দেখো। আমি বিয়ের আগে এইভাবে বানাতাম আচার। আস্ত জলপাই কেটে কেটে মানে গা কেটে দিতাম, পুরো এরকম টুকরো করতাম না, করে দিয়ে এইভাবে বানাতাম, হেভি লাগতো খেতে। বুঝেছো? আচ্ছা তো শিখি, চলো। এই সর্বনাশ। খাও, খাই না, খেয়ে না, পেস্তাকে ডাকবো না হলে। কি জ্বালাতন করে খাওয়া নিয়ে রে ভগবান।